ওকে, দেখো এখানে আমাদের এটা হবে OPQ। ওপিকিউ ত্রিভুজের শীর্ষত্রয় হলো এটা দেওয়া আছে, আমাদের বলছে আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং এই বড় মানটি বের করতে হবে। তাহলে এটা যদি ও বিন্দু হয়, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ হয়, তাহলে এখানের মধ্যে আমরা বিন্দু তিনটাকে আমরা চিন্তা করতে পারি। এটা হলো ও, এটা হলো পি, তারপরে এটাকে কিউ যদি ধরে নিই, তাহলে ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব আমাদের এর আগে যে আমরা ফর্মুলাটা শিখেছি ওটা ব্যবহার করে। তাহলে এখন মনে করি বা এখানে দেওয়া আছে ও হলো 0 0, তারপরে হলো পি হলো এ কজ বিটা মাইনাস এ সাইন বিটা, আর হলো কিউ হলো এ সাইন আলফা, তারপরে হলো এ কজ আলফা। তাহলে অতএব ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, এত এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কি আসবে, আমরা জানি হাফ, আর হলো ওই বিন্দু তিনটা দ্বারা গঠিত যে নির্ণায়ক হবে তার মান। তাহলে এখানে 0 0, আর এদিকে হলো এ কজ বিটা, আর এদিকে হলো মাইনাস এ সাইন বিটা, তারপরে হচ্ছে এ সাইন আলফা, আর এখানে হবে এ কজ আলফা, আর এখানে কি 1 1 1। তাহলে এটার মান আমরা বের করব কিভাবে, ওই যে আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু, কিভাবে আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু আর ওয়ান মাইনাস আর টু। তারপরে আবার এখানে তো দরকার নেই আমাদের ওইটা, কারণ দেখো আমরা যদি প্রথম সারির কথা চিন্তা করি, আমরা যদি এই যে এই প্রথম সারির কথা চিন্তা করি, দেখো প্রথম সারিতে অলরেডি দুইটা শূন্য আছে, তাহলে তো আর আমাদের এইটার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই সারি বরাবর, এক নাম্বার সারি বরাবর যদি আমরা বিস্তার করি, তাহলে এটা হলো প্লাস মাইনাস, এটা হলো প্লাস, তাহলে 1 ইন্টু এই সারি আর এই কলাম বাদ, তাহলে থাকতেছে কি এ কজ বিটা, আর এদিকে হলো মাইনাস এ সাইন বিটা, আর এদিকে হবে এ সাইন আলফা, আর হলো এ কজ আলফা। এটা এরপরে এখান থেকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো কি হাফ, এই দিকেরটা গুণ, তারপরে এ আর এ গুণ করলে এ স্কয়ার, তারপরে আসবে কি কজ আলফা কজ বিটা, তারপরে মাইনাস এই দিকেরটা গুণ, তাহলে এখানে মাইনাস একটা আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এ স্কয়ার সাইন আলফা, আর হলো সাইন বিটা। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ইকুয়ালস টু হাফ এ স্কয়ার, আর আর বাকিটা থাকতেছে কি কজ আলফা। আচ্ছা আমি পরের পেজে যাই, তাহলে ইকুয়ালস টু এখানে থাকবে কি হাফ এ স্কয়ার, আর এদিকে হচ্ছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। দেখো আমরা আগের পেজে এখানে এ স্কয়ার কমন যাবে, তাহলে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, অর্থাৎ এই অংশ আর এই অংশ। তাহলে এখন এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে হাফ এ স্কয়ার আর cos a cos b প্লাস sin a sin b ইকুয়ালস টু কি cos a মাইনাস b, মানে হলো cos আলফা মাইনাস বিটা। এখন দেখো এটা হলো আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের বলছে দেখাইতে যে আলফা ইকুয়ালস টু বিটা হলে, আলফা ইকুয়ালস টু বিটা হলে এই ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হবে। এখন এইখানে একটু মনোযোগ খেয়াল করো, এই যে হাফের মান, এখানে যে হাফটা আছে, এখানে যে হাফটা আছে এটাও নির্দিষ্ট, এটার মান কোনো পরিবর্তনশীল না। তারপরে এও ধ্রুবক টার্ম, এটার মানও নির্দিষ্ট। তার মানে আমরা দেখতেছি এই টার্মটা অর্থাৎ হাফ এ স্কয়ার, হাফ এ স্কয়ারের মান হলো ধ্রুবক, অর্থাৎ এটার মান পরিবর্তনশীল না। তাহলে এখন
এই পুরো ক্ষেত্রফলটার মান নির্ভর করতেছে কার উপরে? এটার উপরে। এটার মান যখন অর্থাৎ cos আলফা মাইনাস বিটা, এই cos আলফা মাইনাস বিটার মান যখন সর্বোচ্চ হবে, ক্ষেত্রফলের মানটাও কি হবে? সর্বোচ্চ হবে। আবার এই cos আলফা মাইনাস বিটার মান যখন সর্বনিম্ন হবে, তখন ক্ষেত্রফলটার মানও সর্বনিম্ন হবে। তো এখন cos আলফার সর্বোচ্চ মানটা কত? cos থিটা। আমরা কি জানি? cos থিটার সর্বোচ্চ মান হলো কি? -1 থেকে 90 1, ডিগ্রি। -1 থেকে +1 এর মধ্যে cos এর গ্রাফটা মনে আছে কিনা তোমাদের? এইভাবে যত মানই তুমি এদিকে যত যাও না কেন, এখানে সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 1। তুমি 1000 ডিগ্রি বসাইলেও এর মধ্যেই থাকবে। তাহলে দেখো এই যে ক্ষেত্রফলটা যে আমরা পেলাম, এই ক্ষেত্রফলটা অর্থাৎ এখানে cos আলফা মাইনাস বিটার মান সর্বোচ্চ হলে ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হবে। এখন cos আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মানটা কত? সেটা হলো কত? 1। তাহলে এখানে আমরা লিখব কি? আমরা লিখব হলো আহ, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে যদি cos আলফা মাইনাস বিটা এর মান বৃহত্তম হয়, মানে সর্বোচ্চ হয়। তাহলে এখন cos আলফার বৃহত্তম মান কত? আমরা জানি cos আলফা মাইনাস বিটা অর্থাৎ cos থিটার বৃহত্তম মান, এর বৃহত্তম মান 1। তাহলে অতএব এখন এখান থেকে আমরা কি বলতে পারি? cos আলফা মাইনাস বিটা এটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে বা এখানে cos আলফা মাইনাস বিটা এটাকে 1 কে যদি আমরা cos এ কনভার্ট করি তাহলে কি হবে? cos 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0 বা আলফা ইকুয়ালস টু বিটা। তাহলে দেখো আলফা ইকুয়ালস টু যদি বিটা হয়, তাহলে cos আলফা মাইনাস বিটার মান কি হবে? 0 হবে। তার মানে cos 0 এর মান কত? 1, অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এটা হলো আমাদের প্রথম অংশ। এখন এই বৃহত্তম মান বের করতে বলছে, তাহলে বৃহত্তম মান কত হবে? 1 বসাও এখানে, এই যে ক্ষেত্রফলের জায়গায় 1 বসাও। তাহলে 1 বসালে আমরা কি পাবো? হাফ a স্কয়ার। তাহলে এখানে লিখবো অতএব বৃহত্তম ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? হাফ a স্কয়ার ইন্টু 1 ইকুয়ালস টু হাফ a স্কয়ার। এটা হলো আনসার। আচ্ছা, এরপরের অঙ্ক এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক 0, -1, 15, 2, তারপরে হলো -1, 2, 4, -5। এখানে এই সিডি রেখাকে এখানে দেখো আমরা যদি এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু। তাহলে এই সি আর ডি বিন্দু যোগ করলে যে রেখা পাবো, সেই রেখাকে এ বি রেখা যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা যদি আনুমানিক একটা চিত্র আঁকতে যাই, তাহলে আমরা কিরকম চিত্র পাবো? ধরো সিডি রেখা, এটা ধরো ও মূল বিন্দু, তারপরে এ হলো 0, -1, 0, -1, এক্স এর মান 0, ওয়াই এর মান, এইটা হলো এ বিন্দু, তারপরে 15, 2 ধরো এটা। তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা হলো এ বি রেখা, এ বি, এ বি রেখা। এখন সিডি -1,
এর মান -1 2, এটা হলো সি বিন্দু, তারপরে হলো x এর মান 4 -5, ধরো এটা হলো ডি বিন্দু। যদি আমরা যোগ করি তাহলে আমরা ডি পাচ্ছি। তাহলে এই সিডি রেখাকে বি যে অনুপাতে বিভক্ত করে, তার মানে কি এখানের মধ্যে দেখো এই যে এই অংশের এই অংশ আর এই অংশ কত অনুপাতে বিভক্ত করছে এই বি রেখাটা, সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো এখানে যে বিন্দুতে বিভক্ত করে সেই বিন্দুটা যদি আমরা ধরে নিই, ধরো ই বিন্দু, যদি ই বিন্দু ধরে নিই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সিডি রেখাটি এবি রেখা দ্বারা এই বিন্দুতে কি m1:m2 অনুপাতে বিভক্ত করে, বা এখানে m1 m2 তো দুইটা চলক, মান বের করাটা একটু ইয়ে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা m1 আমরা যদি ধরে নিই যে ধরি সিডি কে এবি রেখা m1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে বিভক্ত করে। এখন দেখো এবি রেখা ই বিন্দুতে, এখানে আমরা বিন্দুটার কথা বলে নেই, ই বিন্দুতে m1 অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো আমরা ই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিতে পারবো। ই বিন্দুর স্থানাঙ্ক, তারপরে এ বিন্দু, ই বিন্দু এবং বি বিন্দু কি হবে, একই রেখার উপরে না, একই রেখার উপরে। তাহলে আমরা আগে সি এবং ডি দিয়ে, সি বিন্দুর স্থানাঙ্ক হলো -1 2 আর ডি এর স্থানাঙ্ক হলো 4 -5। তাহলে আর এই অনুপাতটা হলো m1। তাহলে অতএব ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখানে আসতেছে m+1, তারপরে সি এবং ডি বিন্দু, এটা হবে x1 y1, দেখো এটা হবে x1 y1, এটা হবে x2 y2। তাহলে এই হিসাবে আমরা যদি মান বসাই, আর এদিকে হলো m1 m2, এটা হবে m1, এটা হবে m2 হিসাবে আমরা চিন্তা করতে পারি। এটা m1 m2, তাহলে এখানের মধ্যে আমরা যদি মানটা বসে m1 x2, তাহলে m1 হলো এখানে আমাদের m, x2 হলো কত 4, তারপরে হলো প্লাস 1 ইন্টু x1, x1 কত -1, তারপরে y এর স্থানাঙ্ক হবে m+1, তারপরে হলো m ইন্টু m1 m1 y2, y2 কত -5, তারপরে হলো প্লাস 1 ইন্টু y1, y1 কত 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হলো নিচে m+1 আর উপরে হচ্ছে 4m-1, আর এখানে পাচ্ছি m+1 আর হচ্ছে -5m+2। এটা এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0 -1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 15 2, আর এই বিন্দুতে আমরা পেলাম। এখন এ ই বি একই রেখার উপরে না, অর্থাৎ সমরেখ, আর সমরেখ হলে আমরা কি জানি, এদের দ্বারা যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে এখানে আমরা ওই কথাটা বলবো, যেহেতু এ বি ই এ বি ই একই সরল রেখার
উপর অবস্থিত তাই এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? অর্থাৎ তাহলে আমরা হাফ বলতে পারি, তারপরে হলো বিন্দুগুলা, এ বিন্দু হলো কত 0 - 1, এই বিন্দু হলো 0 - 1, ওকে। তারপরে এই বিন্দু 0 - 1, তারপরে হলো বি বিন্দু এ ই বি। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি এ ই বি, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 4m - 1 বাই m + 1, 4m - 1 বাই m + 1। তারপরে y এর স্থানাঙ্ক আমরা পেলাম হলো -5m + 2, -5m + 2 বাই হলো m + 1। আর হলো এ ই বি, এরপরে বি বিন্দু, বি বিন্দু হলো 15 2, আর এদিকে 1 1 1, ওকে। এটা পেলাম হলো আমরা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের মান কি হবে? শূন্য হবে, অর্থাৎ এত ইকুয়ালস টু 0। তো এইখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করব, বা এইখান থেকে ক্যালকুলেশন করে 0 আনতে হবে আগে। 0 আনার জন্য কি r1 - r2, তাহলে এখানে হাফ একটা, দেখো এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, আমাদের দুইটা 0 হলেই যথেষ্ট, এখানে একটা 0 অলরেডি আছে। তাহলে আমরা যদি একটু ডিফারেন্টলি চিন্তা করি যে এখানে দেখো এইটা হলো কি 2 নাম্বার কলাম, আর এটা হলো 3 নাম্বার কলাম। আমরা যদি এই 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম যোগ করি, তাহলে এটা প্রথম উপাদান হলো এখানে -1, আর এখানে হলো +1। তাহলে যদি আমরা যোগ করি তাহলে কি 0 পাচ্ছি। তাহলে আমরা জাস্ট একটা কাজ করলেই হয়ে যাচ্ছে, সেটা হলো সেটা 2 নাম্বার কলামে বসাবো আমরা কিভাবে, C2 + C3। কিভাবে মনে আছে নিশ্চয়ই? প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ করব, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ করব, তৃতীয় উপাদানের সাথে তৃতীয়টা যোগ করব। অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা যোগ করলে আর C1টা রয়ে যাবে, C1 যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থাৎ 0। তারপরে হলো এখানে আমরা পাচ্ছি 4m - 1 ডিভাইডেড বাই m + 1, নিচে হচ্ছে 15, ওকে। তারপরে এখানে হচ্ছে এই -1 আর +1 যোগ করলে 0, এই যে 0 প্রথমটাই বসাবো। তারপরে এইদিকে হচ্ছে -5m + 2 বাই m + 1, এটার সাথে কি করব 1 যোগ করব, +1। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি m + 1। ক্যালকুলেশনটা আমরা একবারে বসাই দেই, তাহলে m + 1, আর এদিকে হলো -5m + 2 তা +m + 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, -4m হলো 3, তাহলে নিচে হলো m + 1। তাহলে এখানে আমরা পাচ্ছি -4m + 3 ডিভাইডেড বাই m + 1। তারপরে হলো এখানে 2 আছে, এখানে 1 আছে, যোগ করলে হচ্ছে 3 এখানে, আর বাকিটা 1 1 1 বসে যাবে। এটা ইকুয়ালস টু 0। আর আমরা এই কাজটা করলাম এখানের মধ্যে। তারপরে দেখো আমি আবার বলছি, এখানে তাহলে এই শূন্য তো একটা আছেই, এই শূন্য, অর্থাৎ এই প্রথম কলাম নিয়ে আমাদের কোনো কাজ নাই। এখানে প্রথম এই কলাম নিয়ে আমরা জাস্ট প্রথম কলামটা প্রথম কলামের জায়গায় বসাই দিয়েছি, কোনো কাজ করি নাই। এখন দ্বিতীয় কলাম আর এটা তৃতীয় কলাম আমরা যদি খেয়াল করি, দেখো দ্বিতীয় কলামের প্রথম উপাদান -1, তৃতীয় কলামের প্রথম উপাদান হচ্ছে 1।
তাহলে আমরা যদি যোগ করি তাহলে -1 + 1 তাহলে 0 আসতেছে। তার মানে আমরা C2 জি আর C3 যোগ করে আমরা C2 তে বসাবো। এই যে C2 প্রাইম ইকুয়ালস টু C2 + C3। তাহলে এখানে -1 + 1 তাহলে 0। তারপরে হচ্ছে 0 -5m + 2 বাই এইটা আর 1 যোগ করলে আমরা এখানে যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম কত -4m + 3 ডিভাইডেড বাই m + 1। আর এদিকে 2 আছে, এদিকে 1 আছে, যোগ করলে 2 আর 1 যোগ করলে 3 হবে, আর এদিকে বাকিটা আর 3 বসে যাবে। জি স্যার ওকে, এরপরেও এরপরেও লাস্ট কারো কনফিউশন নাই? ওকে, তাহলে এখন আসো আমরা কোন সারি বরাবর বিস্তার করব না কোন কলাম বরাবর বিস্তার করব? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি প্রথম সারির কথা সারি বরাবর হ্যাঁ, এই যে এই প্রথম সারি বরাবর আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম সারি, অর্থাৎ এটা হলো R1। এই R1 বরাবর দুইটা শূন্য আছে, তাহলে এটার চিহ্ন হলো প্লাস, এটা মাইনাস, এটা হলো প্লাস। তার মানে 1 ইনটু জাস্ট এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে বাকিটা থাকতেছে কি? বাকিটা থাকবে হলো বা এখানে হাফ একটা থাকবে, তারপরে 1 ইনটু 1 তো দেওয়ার দরকার হয় না, তারপরেও দিচ্ছি। এই সারি আর এই কলাম বাদ, তাহলে থাকতেছে হলো 4m -1 ডিভাইডেড বাই m + 1, আর এদিকে হলো -4m + 3 বাই m + 1, আর এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 3, এটা ইকুয়ালস টু হলো 0। এখন এইখানে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে দেখো হাফ দিয়ে 2 দিয়ে যদি উভয় পাশে গুণ করে দিই তাহলে এই হাফটাও চলে যাবে, 2 দিয়ে উভয় পাশে গুণ করলে আর এখানে 0 হবে। তাহলে এখান থেকে পরের লাইন বা পাচ্ছি হলো, তাহলে এই দিকেরটা গুণ হবে মাইনাস এই দিকেরটা গুণ হবে, তাহলে আগে এই দিকেরটা গুণ করলে 3 ইনটু 4m -1 বাই m + 1 মাইনাস এদিকে হচ্ছে 15 ইনটু -4m + 3 বাই m + 1, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? 0 হবে। বা এখন আমরা যদি ক্যালকুলেশন করি m + 1, তাহলে উপরে থাকবে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 12m -3, তারপরে মাইনাস m + 1, তাহলে 15, 4 15 60, -60 m, তারপরে হলো 3 15 45 প্লাস 45 ইকুয়ালস টু 0। বা এখন m + 1 দিয়ে যদি গুণ করে দেই আমরা, আচ্ছা আমরা এখানে লসাগু করতে পারি, আবার m + 1 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে m + 1 দিয়ে গুণ করলে এই নিচের m + 1 আর এইদিকে নিচের m + 1 কাটা যাবে, উভয় পুরাটা উভয় পক্ষকে। আর এই পাশে তো m + 1 দিয়ে গুণ করলে কি হবে? m + 1 দিয়ে গুণ করলে 0 আসবে, হ্যাঁ, 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে পাবো 12m -3, আর এদিকে মাইনাস দিয়ে গুণ করে বসালে মাইনাস মাইনাস প্লাস 60m -45 ইকুয়ালস টু 0। তারপরে বা 72m -48 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা পেলাম হলো বা 72m -48 ইকুয়ালস টু 0, বা 72m ইকুয়ালস টু 48, বা m ইকুয়ালস টু 48/72, বা m ইকুয়ালস টু এখানে কত আসবে? 24 দুগুণে 48, 3 24 72, তার মানে হলো 2/3। তাহলে বা m/1 লিখতে পারি আমরা এখানে 2/3। তাহলে আমাদের দরকার, আমরা বলছিলাম m:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে কি তার মানে কি 2:3 অনুপাতে বিভক্ত করবে। তাহলে দেখো এখানে আমরা রেজাল্টটা আমরা পেয়ে গেলাম, m:1 এর কথা ধরে নিয়েছিলাম আমরা, m:1 এ রেজাল্ট হলো কত? 2:3। তাহলে অতএব আমরা বলতে পারি
অতএব সিডি কে এবি রেখা 2:3 অনুপাতে বিভক্ত করে। এখন একইভাবে দেখো, যদি তোমাকে উল্টো কথা বলতো, একটু চেঞ্জ করে দিয়ে বলা হতো এখানে সিডি না বলে এখানে যদি বলা হতো এবি কে, আর এখানে যদি বলা হতো সিডি, কোশ্চেনটা অনেক সময় এভাবে চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ এবি কে সিডি রেখা যে অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা এখানে দেখো ই বিন্দুটা এখানে ধরে নিলাম, ই বিন্দু। তো এই ক্ষেত্রে আচ্ছা, এটা হলো ই বিন্দু, তাহলে আমাদের এই অনুপাত আর এই অনুপাত বের করতে হতো। তাহলে আমরা আগে এই যে ই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কার সাপেক্ষে বের করতাম? এবি এর সাপেক্ষে বের করতাম, এবি এর সাপেক্ষে বের করা লাগতো। এখন যেটা আমরা বের করলাম হলো কি সিডি এর সাপেক্ষে ই বিন্দুর স্থানাঙ্ক। তখন আবার ওই উল্টাটা, অর্থাৎ এখানে ত্রিভুজটার ক্ষেত্রফলটা তখন আমরা ধরতাম কি ওই সিডি এর সাপেক্ষে। এখন বলো, কারো কোনো প্রবলেম আছে এখানে? না স্যার। ক্লিয়ার? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাসায় প্র্যাকটিস করবে। এরকম 10-এর 2 তোমাদের বইয়ের আরেকটা অঙ্ক আছে এই রকম, এটা নিজেরা ট্রাই করবা। আর এরপরে আহ, নয়ের একটা অঙ্ক আছে, এটাও নিজেরা করবা, এটা নিজেরা পারবা। এবিসিডি একটি চতুর্ভুজের শীর্ষ এ বি সি ডি এর স্থানাঙ্ক যথাক্রমে, অর্থাৎ 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান বের করো। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে নিব আমরা। কিভাবে বের করতে হয়, ওই যে হাফ দিয়ে এখানে বিন্দুগুলা এভাবে আমরা বসিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। এই ক্ষেত্রফল এটা ইকুয়ালস টু 0 ধরে আমরা কে এর মান বের করব। এটা হলো 9-এর 1 রূপন্তি বইয়ের, এটাও নিজেরা করবা, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এরপরে এই 3.3 থেকে লাস্ট যে অঙ্কটা করবে, এটা অঙ্ক না, এটা মূলত থিওরি। অর্থাৎ এই যে আমরা যে ক্ষেত্রফল বললাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা, সেটা কিভাবে আসবে। এখানে দেখো দুইটি অক্ষরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এ ও বি এর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2। এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। মূল নিয়মে প্রমাণ করতে হবে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। মূল নিয়মে মানে হলো থিওরিটিক্যাল নিয়মে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এটার জন্য আমরা যদি এই দুইটা অক্ষরেখা ও বিন্দুতে ছেদ করে, তারপরে হলো ধরো এটা হলো এ বিন্দু, এটা যদি হয় বি বিন্দু, এটার স্থানাঙ্ক x1 y1, এটার স্থানাঙ্ক x2 y2। তাহলে আমরা যদি যোগ করি ও এ, ও বি এবং এ বি, তাহলে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের প্রমাণ করতে হবে হাফ x1 y1 এটা। তো এখন দেখো, এই যে আমরা এই বিন্দুতে আমরা কিভাবে যাব। এই বিন্দুতে যাওয়ার জন্য আমরা যদি এভাবে লম্ব টানি, তাহলে আমরা কি বলতে পারি, এই দূরত্বটা হলো x1 আর এই দূরত্বটা হলো কি y1। তাহলেই তো x1 y1 এ পাচ্ছি আমরা। তারপরে এখানে যদি আমরা লম্ব টানি, তাহলে এই দূরত্বটা হবে কি x2 আর এই দূরত্বটা হচ্ছে y2। তাহলে আমরা বি বিন্দুতে যাচ্ছি। এখন দেখো, আমরা এখানে লম্বগুলাকে যদি আমরা, এটাকে যদি আমরা m হিসাবে চিন্তা করি, এটাকে যদি n দিয়ে চিন্তা করি, তাহলে দেখো এখানে একটা ক্ষেত্র পাচ্ছি আমরা ও এম এ এন। এই ও এম এ ও এম এ বি, এই ক্ষেত্র থেকে যখন আমরা ক্ষেত্রের যোগফলটা, ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা যখন বের করব, সেখান থেকে যদি আমরা ও এম এ ক্ষেত্র বাদ দিই, অর্থাৎ এই অংশটা যদি আমরা বাদ দিই, এখানে এই পুরাটার ক্ষেত্র থেকে যদি এই ক্ষেত্রটা বাদ দিই, আমরা এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা কি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে
আমরা বলতে পারি কি যে এ ও বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যথাক্রমে এ ও বি হতে এক্স অক্ষের উপর যথাক্রমে এ এম ও বি এন লম্ব টানি। তাহলে লম্ব টানার পরে এখান থেকে আমরা কি বলতে পারি যে এম এনটা কি হবে, এই পুরাটা হলো এক্স, এখান থেকে এই পর্যন্ত এক্স ওয়ান আর এটা হলো এক্স টু। তাহলে এখান থেকে এম এন ইকুয়ালস টু কি হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন অতএব ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল সমান কি হবে, পুরোটার ক্ষেত্রফল থেকে পুরোটার ক্ষেত্রফল আমরা কি করব, এই যে এখানে এই ক্ষেত্রটা অর্থাৎ ত্রিভুজ, ব্যাপারটা খেয়াল করো, ত্রিভুজ ও বি এন তারপরে হলো যোগ ট্রাপিজিয়াম এন এম এ বি যোগ হলো এটা থেকে, তাহলে এইটা আর এটা মিলে পুরাটার ক্ষেত্র পাচ্ছি। এখান থেকে আমরা বিয়োগ দিব কি, ত্রিভুজ ক্ষেত্র ও এ এম। তাহলে এখন ক্যালকুলেশন করো এই যে ও বি এন ক্ষেত্র, ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হলো কত এক্স টু, উচ্চতা হলো কত ওয়াই ওয়ান, তারপরে প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের দূরত্ব। সমান্তরাল বাহু কি কি, একটা হলো বি এন আর একটা হলো এ এম, তাহলে একটা হলো ওয়াই ওয়ান আর একটা হলো ওয়াই টু, তারপরে ইন্টু তাদের দূরত্ব কত এম এন, এর মান কত বের করলাম আমরা, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তারপরে হলো মাইনাস ও এম এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা মান পাবো হাফ এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। বাকিটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এই রেজাল্টটা পেয়ে যাব। এটাই হলো আমাদের দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে। এই হলো 3.3।